showing meat type poultry, random sample meat test. ঠিক আছে, এগুলো হলো evaluation quality। তারপরে আসো হেচারি পার্সোনেল। হেচারি পার্সোনেলের কি কি থাকতে হবে? সাকসেস এন্ড ফেইলিওর, তাকে অবশ্যই সাকসেস এন্ড ফেইলিওর এই দিকে খেয়াল করতে হবে। টু ডিল উইথ পাবলিক, পাবলিকের সঙ্গে ডিল করতে হবে। সেলিং চিক্স লোকালি, লোকাল নিউজ পেপার এন্ড রেডিও অ্যাডভার্টাইজিং হতে পারে, বক্স হোল্ডার মেইলিং হতে পারে, ডোর টু ডোর সেলিং হতে পারে, রোড সাইড সাইন, উইন্ডো ডিসপ্লে, ট্রাক্স, আদার সেলস আইডিয়াস। তুমি কিভাবে বাচ্চাগুলাকে সেল করবা সেইটাই বলা হয়েছে। সেলিং চিক্স লোকালি, লোকাল নিউজ পেপার এন্ড রেডিও অ্যাডভার্টাইজিং, বক্স হোল্ডার মেইলিং, ডোর টু ডোর সেলিং, রোড সাইড সাইন, উইন্ডো ডিসপ্লে, ট্রাক, এগুলোতে দেখবা অনেক সময় দেওয়া থাকে অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে হচ্ছে আদার সেলস আইডিয়াস। তারপরে হচ্ছে মেইল অর্ডার সেল, কিভাবে করতে পারো? মেইল অর্ডার অ্যাডভার্টাইজিং, সেলিং চিক্স বাই মেইল, সেলিং চিক্স বাই রেডিও, সেলিং চিক্স বাই হোলসেল। তারপর আসো প্ল্যানিং দ্য অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম, দ্য অ্যাডভার্টাইজিং এজেন্সি, স্পেস বাইং, এগুলোর মাধ্যমেও তুমি সেল করতে পারো। তোমার যে একটা হেচারি আছে সেখানে তুমি বাচ্চা উৎপাদন করতেছো, তোমার আলটিমেট টার্গেট কি? তোমার হলো বাচ্চাগুলোকে সেল করা। কাজেই সেল করার জন্য তুমি এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারো। সেলিং চিক্স লোকালি, মেইল অর্ডার সেল, প্ল্যানিং দ্য অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। তারপর আসো মার্কেটিং, sorry, locally or by agent. Marketing is the most important factor for profitability of hatchery. The hatchery will not profitable if marketing is not well organized. তোমাকে প্রথমেই বলছি পোল্ট্রি সংজ্ঞাটা যখন আমরা বলি তখনই তার সাথে ফ্যাকাল্টি থেকে তারপরে কাজেই হলো ইকোনমিক ইম্পর্টেন্সের সাথে সাথে তুমি যে হেচারিটা করবা, হেচারি তৈরি করবা, সেখানে বাচ্চা ফুটাবা, সেই বাচ্চাগুলাকে তোমার আলটিমেট টার্গেট হলো বাচ্চাগুলোকে সেল করা। সেই সেল করতে হলে তোমাকে কি কি পদক্ষেপ নিতে হবে? প্রথমে তোমার কাজ হলো তোমার হেচারিতে এমন ভাবে বাচ্চাগুলো তৈরি করবা বাচ্চাগুলো যেন হেলদি হয়, ভিগোরাস হয়, তারপরে ফ্লাপি ফিদার হয়, তারপরে তার স্ট্যান্ডার্ড ওয়েট যেন মোটামুটি 50 গ্রাম থাকে। এগুলো তোমাকে মেইনটেইন করতে হবে। তোমাকে কোয়ালিটি ফুল বাচ্চা দিতে হবে। এই জন্যই প্রথম বলা হয়েছে কোয়ালিটি চিক্স। তারপরে সেই বাচ্চাগুলো তুমি কোথায় কোথায় সেল করবা বা কিভাবে করবা, হেচারি পার্সোনেলের কাজ কি সেটাই বলছে যে সাকসেস এন্ড ফেইলিওর ডিপেন্ডস অন হেচারি পার্সোনেল। তোমার এখানে টু ডিল উইথ পাবলিক, সেলিং চিক্স লোকালি, মেইল অর্ডার সেল, প্ল্যানিং দ্য অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম, মার্কেটিং। ঠিক আছে? তারপর আসো হ্যান্ডলিং, কেয়ারফুলি বাই হ্যান্ড সো দ্যাট দ্য চিক্স ফিল কমফোর্ট। তোমাকে কেয়ারফুলি হ্যান্ডলিং করতে হবে যেন বাচ্চাগুলো কমফোর্ট ফিল করে। তারপরে আসো সেক্সিং, অবশ্যই তোমাকে সেক্সিং করতে হবে। বাই ভেন্ট এক্সামিনেশন, বাই ইউজিং লাইট, বাই কালার অর ডাউন। তারপরে হচ্ছে চিক্স সেক্সিং মেশিন। তো এখন বলো যে সেক্সিংটা কি আমাদের জরুরি না জরুরি না? বলো। আমরা যখন হ্যাঁ জরুরি, জরুরি কেন? মেল ফিমেল আলাদা করা, আর তাছাড়া এক পারপাসে তো যে ফিমেল গুলোকে ব্যবহার করা হবে। গুড। তারপরে যে মিট পারপাসে মেল গুলো একটু বেশি ওয়েট দেয় না। তোমার হচ্ছে ব্রয়লারের বেলায় আমরা ব্রয়লারের সংজ্ঞাটা কি, সেখানে মেল হোক ফিমেল হোক আমাদের কোনো আপত্তি নাই, তাই না? আইদার সেক্স, ব্রয়লারের সংজ্ঞাতেই বলা হয় যে আইদার সেক্স, যে কোনো সেক্সের হতে পারে। আমরা যেহেতু এটাকে মিট প্রডিউস করতেছি, আমাদের এগ ওখানে টার্গেট না। আর যখনই তুমি লেয়ার ফার্ম করবা তখন অবশ্যই আমাকে ফিমেল চিক নিতে হবে। এই জন্য তুমি যদি কাস্টমারকে যে র্যান্ডম
স্যাম্পলিং করে তুমি দিয়ে দিচ্ছ তাকে, মেল চিক গেল ফিমেল চিক গেল, তাহলে কি সে নিবে? সে কখনোই নিবে না। তোমাকে সেই সেক্সিংটা করতে হবে হেচারিতেই। তুমি ডে ওল্ড চিক প্রডিউস হওয়ার পরে তোমাকে সেখানে সেক্সিং করতে হবে। সেই সেক্সিং এর ওয়েটা বলছে যে 3 ভাবে করা যেতে পারে, বাই ভেন্ট এক্সামিনেশন, বাই কালার অফ ডাউন, অথবা চিক সেক্সিং মেশিন। সেক্সিং একটা তোমার হলো আছে প্র্যাকটিক্যালে, তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হয়। এক্সপেরিমেন্টটাই হলো সেক্সিং, সেক্সিং অফ বেবি চিক। কারণ যখনই তুমি লেয়ার ফার্ম করবা, কমার্শিয়াল লেয়ার, তখনই তোমাকে তুমি শুধু ফিমেল বাচ্চাটাই নিবা, তুমি তো মেল বাচ্চা নিবা না। সরি, ঠিক আছে? কাজেই অবশ্যই যখনই লেয়ার ফার্ম করবে, লেয়ার বাচ্চা তুমি প্রডিউস করতেছো, তোমাকে সেক্সিং করে বাচ্চাগুলো কাস্টমারকে দিতে হবে। শুধু ফিমেল বাচ্চাগুলোই তুমি সেল করবা, আর মেল গুলো তোমার রয়ে যাবে। এই মেল বাচ্চাগুলো বিদেশে অনেক সময় করে কি, তারা এগুলোকে তোমার হলো মেরে ফেলে, তারপরে হলো এগুলোকে সিদ্ধ করে তোমার পোল্ট্রি ফিড হিসাবে ইউজ করে। এই মনে করো যে ডিমের খোসা, তারপরে হচ্ছে মেল চিক গুলো, এগুলোকে তারা তখন ডিস্ট্রয় করে তারা হলো সেগুলোকে কি করে, তোমার পোল্ট্রি ফিড হিসেবে ইউজ করে। কিন্তু যখনই আমাদের দেশে সাধারণত এই কাজটা করা হয় না, সেখানে কি করা হয়, এই মেল গুলাকে আবার তোমার হলো হয়তো সেল করে, বা অনেকে এগুলোকে পেলে সেগুলোকে আবার কি করে মাংসের জন্য বিক্রি করে। কিন্তু সেটাতে হয় কি তোমার লস হয়। কারণ হয়েছে কি, তোমার দুইটা স্ট্রেইনই তো আলাদা, ব্রয়লার স্ট্রেইন আলাদা আর লেয়ার স্ট্রেইন আলাদা। লেয়ার বাচ্চাকে তুমি যতই খাবার দাও, যতই কিছু করো, এগুলো কিন্তু ব্রয়লারের মতো ওয়েট হবে না। আবার তুমি ব্রয়লার বাচ্চাকে যতই খাবার দাও, যত কিছু করো, সে কিন্তু লেয়ার বাচ্চার মতন ডিম প্রডিউস করবে না। ঠিক আছে? আমরা শুরুতেই বলছি আমাদের দুইটা লাইন আলাদা, একটা হলো ফর মিট প্রোডাকশন, আরেকটা হলো কি এগ প্রোডাকশন। কাজে আমরা যখনই এগ মানে এগ জন্য কমার্শিয়াল লেয়ার বলি আমরা এগুলোকে, এই চিক গুলো যখন কাস্টমাররা কিনে তারা এগুলোকে বড় করে ডিম উৎপাদন করে এবং ডিম বাজারে বিক্রি করে, টেবিল এগ। এগুলো থেকে আর কিন্তু তারা ফার্দার বাচ্চা ফুটানোর কথা চিন্তা করে না, বা আর বাচ্চা ফুটানোর জন্য তারা এগুলোকে পালেও না, টেবিল এগ হিসাবে এগুলোকে ব্যবহার করা হয়। তখনই তোমার হলো সেক্সিং এর প্রয়োজনটা হয়। লেয়ার মনে রাখবা, লেয়ার বাচ্চার বেলায়, লেয়ার ফার্মের বেলায়, কমার্শিয়াল লেয়ার ফার্ম যখন করবে তখন তোমাকে সেক্সিং করতে হবে, আর ব্রয়লারের বেলায় সেক্সিং এর দরকার হয় না। ঠিক আছে? সেক্সিং 3 ভাবে করা যায়, ভেন্ট এক্সামিনেশনের মাধ্যমে, তারপরে হচ্ছে কালার বা ডাউন ফিডারের মাধ্যমে, আরেকটা করা যায় চিক সেক্সিং মেশিন। এটা মেশিন দিয়েও তুমি দেখতে পারো যে বাচ্চাটা মেল না ফিমেল। ভেন্টের ওখানে তোমার হলো এখানে বাল্ব থাকে, সেখানে তোমার হলো লাইট দেওয়া হয়, দিলেই তুমি বুঝবা যে মেল জেনিটাল প্রেজেন্ট থাকে, সেটা মেল বাচ্চা, আর ফিমেলে কোনো জেনিটাল অর্গান দেখা যায় না, অ্যাবসেন্ট থাকে। মেইলে মেল জেনিটাল অর্গান প্রেজেন্ট থাকে। এই হলো তোমার মেল ফিমেলকে আলাদা করার উপায়, এবং এটা শুধু করা হয় যখনই লেয়ার ফার্ম করা হয় সেটার ক্ষেত্রে। ঠিক আছে? এখন বলো, সোনালির কথা বলছিলাম, মনে আছে? সোনালি কার কার ক্রস বলো? ফার্মি আর হচ্ছে রোড আইল্যান্ডেড। রোড আইল্যান্ডেড কোথাকার ব্রিড? আমেরিকান। গুড, আমেরিকান ক্লাসের একটা ব্রিড। আর ফার্মি? ফার্মি হচ্ছে ম্যাম, এটার উৎপত্তি হচ্ছে যে ইজিপ্ট, কিন্তু এটাকে পাকিস্তানিও বলা হয় ম্যাম। পাকিস্তানি বলা হয়, তুমি বলবা না, লেমেনরা বলে পাকিস্তানি, কারণ পাকিস্তানে এটাকে অ্যাডপ্ট করা হয়েছে। প্রথম পাকিস্তানে এটাকে নিয়ে লালন পালন শুরু করছে। ঠিক আছে? এই জন্য মানুষের কাছে পাকিস্তানি হিসাবে পরিচিত, কিন্তু এটা হলো মেডিটেরেনিয়ান ক্লাসের মধ্যে পড়ে। এটার উৎপত্তি হলো ইজিপ্ট, তারাই এটাকে ক্রস করে তৈরি করছে। আর এটা হলো একটাই ব্রিড, এবং এটার সঙ্গে তোমার হলো আড়াইয়া রোড আইল্যান্ড রেড আমেরিকান ক্লাসের একটা ব্রিড, সেটার সঙ্গে ক্রস করে সোনালি তৈরি করা হয়েছে। এই সোনালি কিন্তু তোমার হলো কালার সেক্সি, যদিও এখন আর এটা মেনটেন না করার ফলে নষ্ট হয়ে গেছে। সোনালি যখনই ফাউমি আর সোনালি ক্রস করাবা, তখন কি হবে,
বাচ্চাগুলা মেল ফিমেল বুঝবা কেমনে? বলো। মেল হলো আড়াইয়া, ফিমেল হলো ফাউমি। এখন বাচ্চাদের কালার সেক্সিং তুমি কিভাবে বুঝবা বলো? এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট আছে তোমার হলো প্র্যাকটিক্যালে। মেইলের কালার আসবে ফিমেল বাচ্চাতে আর ফিমেইলের কালার যাবে মেল বাচ্চাতে, ঠিক আছে? এই যে এখানে তোমার বাই কালার অফ ডাউন এটাতে দেওয়া আছে, দেখো গোল্ড মেল লাইন, সিলভার ফিমেল লাইন। যখনই তোমার নেক্সট জেনারেশন ক্রস করার পরে নেক্সট জেনারেশন হবে, সিলভার কালার চলে যাবে মেলে আর গোল্ড কালার আসবে ফিমেইলে, ঠিক আছে? এটাকে বলা হয় কালার সেক্সি। যদিও এখন আর সেটা মেনটেন করা হয় না, অনেক ক্রস ব্রিডিং হতে হতে এখন তোমার এগুলোকে নষ্ট হয়ে গেছে। ম্যাম আরেকবার বলেন কি বলছেন? বলো বলো কালারটা কি বলছেন আরেকবার বলেন। সোনালীদের সম্পর্কে আরেকটু বলুন। বলো, বুঝি নাই, বলো। ম্যাম কালারের ব্যাপারটা বললেন না, সেটা আরেকবার বলেন। কালার সেক্সিংটা? জি ম্যাম। কালার সেক্সিং হলো মনে করো মেইল লাইন, আড়াইয়ার দিয়েই বলতেছি, মেইল লাইন হলো আড়াইয়ার, তাই তো? মেইল হলো আড়াইয়ার, ফিমেল হলো ফাউমি। যখন তুমি ক্রস করাবা বাচ্চা প্রডিউস হবে, আড়াইয়ারের কালার যাবে ফিমেল বাচ্চাতে আর ফাউমির কালার আসবে মেইল বাচ্চাতে। এটাকে বলা হয় কালার সেক্সি। এটাকে তুমি বাচ্চার যে ফ্লাপি ফিদার গুলো আছে, ডাউন ফিদার, সেই ফিদার গুলো দেখে তুমি এটাকে আলাদা করতে পারবা কোনটা মেইল বাচ্চা কোনটা ফিমেল বাচ্চা, ঠিক আছে? বাবার কালার আসবে মেয়েতে আর মায়ের কালার যাবে ছেলেতে, ঠিক আছে? মেল লাইনের কালার আসবে ফিমেল চিকে আর হলো ফিমেল চিকের কালার আসবে মেল চিকে, ফিমেল ইসে প্যারেন্টসে। আর ড্যাম, সায়ার এন্ড ড্যাম, ঠিক আছে? এখন মুরগিতে বলো তো, যে মুরগি পোল্ট্রির বেলায় মেল আর ফিমেল বাচ্চা, এখন ফিমেল আর মেল বাচ্চার জন্য কে রেসপন্সিবল? হিউম্যানের বেলায় বলো, হিউম্যানের বেলায় কে? হিউম্যানের বেলায় ম্যাম মেল। হ্যাঁ মেল। মেল। জি ম্যাম। আচ্ছা, আর পোল্ট্রির বেলায়? এটা শিওর জানি না, মেল জানতে হবে। পোল্ট্রির বেলায় হলো ফিমেল। তোমার হলো ইসেতে, তোমার পোল্ট্রির বেলায় হলো মেল লাইন হচ্ছে জেড জেড আর ফিমেল লাইন হচ্ছে ডাব্লিউ জেড, ঠিক আছে? জি ম্যাম। হিউম্যানের বেলায় যেরকম এক্স ওয়াই এক্স এক্স ভাবে, আর পোল্ট্রির বেলায় ফিমেলটা হলো ডাব্লিউ জেড আর মেলটা হলো জেড জেড। এই জন্য রেসপন্সিবল হলো ফিমেল। মেল বাচ্চা হচ্ছে না ফিমেল বাচ্চা হচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখবা। তারপরে আসো, এই নোটটা কি আছে সবার কাছে? এই শীটটা আছে যেটা থেকে আমি পড়াচ্ছি, কোয়ালিটি চিট। তারপর আসো সর্টিং এন্ড কাউন্টিং। এখানে হলো চিক্স বোথ কমার্শিয়াল লেয়ার এন্ড ব্রয়লার must be better than just average. Undesirable chicks like cripples, crossbeak, blind and poor must be culled. Continuing should be accurate. Counting should be accurate. এই কথার অর্থ কি? যে তুমি একটা এভারেজ কোয়ালিটি বাচ্চা তৈরি করে কাস্টমারকে দিয়ে দিলা, সেই চিন্তা তোমার মাথায় থাকলে হবে না। তোমাকে অবশ্যই ভালো বাচ্চা তোমাকে সাপ্লাই করতে হবে। সেখানে যেন কোনো রকম ক্রিপল না থাকে, ক্রস বিক না থাকে, ব্লাইন্ড না থাকে, তারপরে হচ্ছে পুয়োর বাচ্চাগুলা, কাল, এগুলা সবগুলোই কি করতে হবে? কালিং করতে হবে। তোমাকে অবশ্যই ভালো বাচ্চাগুলো কাস্টমারকে দিতে হবে এবং কাউন্টিং সবসময় ঠিক রাখতে হবে।
এখন বলো বক্সে যে তুমি বাচ্চা দিবা, বক্স গুলা কতটা বাচ্চার হয়? 100 চিক না 50 চিক সাধারণত? দেখছো বক্স গুলো দেখছো? 50 ম্যাম, 50। আর এই বক্স গুলোতে কি থাকে? ছিদ্র দেওয়া থাকে জন্য এই রেশন। তারপরে হলো এখন বলো এই যে তোমার বাচ্চাগুলো যে তুমি সাপ্লাই দিচ্ছ সেই বাচ্চাগুলোকে কি হতে হবে? অবশ্যই হলো বেটার হইতে হবে। এখন বাচ্চা যে সাপ্লাই দিচ্ছ বাচ্চার ওখানে কি কাউন্ট করে কিছু বেশি দাও না হলো সমান সমান দিয়ে দাও? কোনটা? কিছু তো বেশি দেয়। কিছু বললে হবে না, তোমার হলো সাধারণত 100 কে কাউন্ট করবা 100, কিন্তু দিবা হলো 104টা, কিন্তু তোমার যে ইসেতে লেখা থাকবে সেখানে থাকবে 100। হ্যাঁ, আবার অনেক সময় ইদানিং নাকি ফার্মে এত বেশি দেয় না, তোমার হলো 101 দেয়, একটা বাচ্চা বেশি দেয়, কিন্তু তোমার যে ইসেতে লেখা থাকবে যে তুমি 100 নাম্বার অফ চিক্স 100, কিন্তু বাট তুমি দিচ্ছ 101। এটা দেওয়া হয় যে অনেক সময় মুড়ে টরে যায় এটার জন্য, কিন্তু এরকম আছে অনেক ফার্ম দেখবা যে 100, 104 দিবে, কিন্তু তোমাকে তোমার ইসে যে লেখা থাকবে সেটাকে থাকবে হলো তোমার 100। ঠিক আছে, এটাকে এইভাবেই কাউন্ট করা হয়। আর তোমার হলো প্যাকেজিং এ বক্সের একটা সাইজ আছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড বক্স সাইজ হলো 22/18 বাই হলো 16 ইঞ্চেস, এটা হলো স্ট্যান্ডার্ড বক্স সাইজ। ফর শিপিং স্পেশাল বক্স ইজ মাস্ট। Chicks should be packed in such box that will provide optimum environment and comfort. যেটা বললাম অবশ্যই হলো সেটা কমফোর্টেবল হইতে হবে। আর এই জন্যই দেখবা প্রত্যেকটা বক্সের ইসেতে ছিদ্র থাকে, ফর কি? এই রেশনের জন্য, সেই জন্য বাইরে থেকে বাচ্চাগুলো অক্সিজেন নিতে পারে আর ভিতরে যে কার্বন ডাই অক্সাইড সেটা যেন বের করে দিতে পারে। স্ট্যান্ডার্ড বক্স সাইজ হচ্ছে বলো 22x18x6 ইঞ্চেস, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট ফিচার অফ বক্স, নেম অফ ব্রিডস, অবশ্যই ব্রিডের নাম লেখা থাকবে, প্রভিশন অফ প্রপার এরিয়েশন, যেটার কথা আমি বললাম, বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, মাস্ট বি মেড অফ কোরুগেশন ফাইবার অর প্লাস্টিক্স, অবশ্যই এমন জিনিস দিয়ে তৈরি হবে যেন ভাঁজ করা যায়, ফোল্ডিং হওয়া যায়। সেটাই বলছে যে ইম্পর্টেন্ট ফিচার অফ বক্স, নেম অফ ব্রিডস, প্রভিশন অফ প্রপার এরিয়েশন, মাস্ট বি মেড অফ কোরুগেশন ফাইবার অর প্লাস্টিক। কোরুগেশন হলো ভাঁজ হওয়া, যেগুলা ভাঁজ করা যেতে পারে, ফোল্ডিং, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড বক্স সাইজ হলো 22/8 বাই হলো 18 আর হচ্ছে 6 ইঞ্চেস, 22x18x6 ইঞ্চেস, ঠিক আছে? মনে থাকবে? এটা হলো স্ট্যান্ডার্ড বক্স সাইজ। তোমার লেংথ হবে 22, ওয়াইড হবে 18 আর হাইট হবে 6। লেংথ 22, ওয়াইড 18 আর তোমার হাইট হচ্ছে 6। আর এটা হলো স্ট্যান্ডার্ড বক্স। তোমার সামারে আবার একটু বেশি, 22, 18, 6 থেকে 7। আর ওভার সাইজ যদি হয় 24, 20, 6। মনে থাকবে? মনে থাকবে মানে পড়তে হবে, এখন তো আর বললে মনে রাখতে পারবে না। তবে মনে রাখো স্ট্যান্ডার্ড বক্স সাইজ হলো লেংথ 22, ওয়াইড হলো 18, হাইট হলো 6 ইঞ্চেস। আর তোমার হচ্ছে যদি স্ট্যান্ডার্ড বক্স সাইজ সামারের বেলায় একটু বেশি হইতে পারে হাইটটা, সেটা হলো 6 থেকে 7। আর ওভার সাইজ যদি হয় সেটা হলো 24, 20 আর হচ্ছে 6। লেংথ হবে 24, ওয়াইড হবে 20 আর তোমার হচ্ছে হাইট হচ্ছে 6, ঠিক আছে? পড়ে নিবা, এটা তো বললে এখনই মনে রাখতে পারবে না।
তারপর হচ্ছে ডেলিভারি অফ চিকস, কিভাবে আমরা ডেলিভারি করতে পারি, রেল ডেলিভারি, পার্সেল পোস্ট ডেলিভারি, ট্রাক ডেলিভারি, এয়ার শিপমেন্ট। অ্যাডভার্টাইজিং এন্ড সেলিং, আমরা সেলিং এর জন্য কি করতে পারি, অ্যাডভার্টাইজ করতে পারি। Advertising and selling, these are two essential phases of chick business. Many hatcheries become failed due to proper and selling system. তোমার হচ্ছে the ad and selling program should be well organized. Selling may be influenced by season and place. এখানে বললো যে তোমার বাচ্চা বিক্রির জন্য এটা তো একটা বিজনেস, সেখানে তোমার অবশ্যই প্রপার অ্যাডভার্টাইজমেন্ট থাকতে হবে, প্রপার সেলিং ব্যবস্থা থাকতে হবে। তারপরে হচ্ছে প্ল্যানিং দ্য অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম, সেটা হতে পারে সাম হ্যাচারিজ হ্যাভ বিল্ড এ গুড বিজনেস উইদাউট এ সিঙ্গেল লাইন অফ অ্যাডভার্টাইজিং। These hatcheries have developed their business gradually to build a volume business within a relatively short time. An advertising program is almost essential. It is the best way to prove the quality of a product. এখানে বললো যে সমস্ত অ্যাডভার্টাইজ তো খুবই জরুরি সেলিং এর জন্য, কিন্তু যে সমস্ত কোম্পানি মনে করো রিপিউটেড, এখন আমরা যে এক্সপেরিমেন্ট করাই এমএস এর ছাত্রদের বলেই দেই যে কাজীর বাচ্চা নিয়ে আসো, আফতাবে নিয়ে আসো, তারপর হলো যে যে সমস্ত রিপিউটেড কোম্পানিগুলো আছে, প্যারাগন, ঠিক আছে, আর নাম করা যে সমস্ত হেচারি আছে, একবার যদি এগুলা তোমার রিপিউটেড কোম্পানিতে পরিণত হয়ে যায় তখন তাদের জন্য আর নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট বা নতুন করে প্রচারের দরকার হয় না, সেইটা বলা হচ্ছে। তারপর হলো ফাইন্যান্সিং অফ পোল্ট্রি চিক। বিফোর ফাইন্যান্সিং দ্যাট ইজ ডিটারমিনিং the cost item, profit item of chicks, it is necessary to consider the following. তুমি যদি ফার্ম তৈরি করতে যাও তোমাকে কি কি জিনিসগুলো কনসিডার করতে হবে, কস্ট অফ এগ, ইনকিউবেশন এন্ড হ্যাচিং কস্ট, সেলিং এন্ড ডেলিভারি কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জেনারেল কস্ট। এই জিনিসগুলো তোমাকে যখন তুমি একটা ফার্ম তৈরি করবা তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং দ্য হেচারি প্রফিটস, কি কি ফ্যাক্টর হেচারি প্রফিট কে এফেক্ট করে, ইনফ্লুয়েন্সড বাই গ্রস ইনকাম এন্ড কস্ট, efficiency in the use of fuel, efficiency in the use of labor, investment, egg cost, hatchability, premium paid for eggs, hatchery capacity and capacity used। এগুলা পড়ে আসছো, লোকেশন অফ এ কমার্শিয়াল হেচারি, তারপরে এগুলোর মধ্যে আছে। তারপরেও ফ্যাক্টরস এফেক্টিং দ্য হেচারি প্রফিটস ইনফ্লুয়েন্সড বাই কি কি, গ্রস ইনকাম এন্ড কস্ট, efficiency in the use of fuel, efficiency in the use of labor, investment, egg cost। তারপর হচ্ছে তোমার হেচাবিলিটি, প্রিমিয়াম পেইড ফর এগস, হেচারি ক্যাপাসিটি এন্ড ক্যাপাসিটি ইউজ। ঠিক আছে, নোট আছে তো? তারপর হচ্ছে সেলিং কস্ট, কস্ট অফ অ্যালাউন্স, length of hatching season, marketing practices. To maximize the quality chicks we need, maintaining good hatchery operation facilities, modern machine, skilled personnel, preventing hatchery borne disease, utilization maximum capacity of hatchery, expert manager। ঠিক আছে, এগুলো ডিপেন্ড করতেছে তুমি একটা হেচারি যখন তৈরি করবা তোমার সেটার বেনিফিট, সেটার ইকোনমিক প্রফিট, এটাই বলছে ফ্যাক্টরস এফেক্টিং দা হেচারি প্রফিট। এটা কিন্তু আসে রে শর্ট নোট হিসাবে, আগের গুলাও পড়তে হবে। কনক্লুশন হলো গুড এন্ড প্রফিটেবল হেচারি প্র্যাকটিস includes the above discussed points. Among them, marketing, transportation, and advertising are most important. তারপর আসো কস্ট অফ প্রডিউসিং বেবি চিক, এখানে কি কি,
A knowledge and accurate accounting of the actual cost of producing baby chick is one of the most essential aspects of the hatchery business. তোমার এই হেচারি বিজনেস করতে গেলে তোমাকে কস্ট অফ প্রডিউসিং বেবি চিক সেটা সম্পর্কে তোমাকে অবশ্যই সচেতন হতে হবে। হোয়াট আর দ্য কস্ট অফ প্রডিউসিং বেবি চিক, সেখানে দ্য কস্ট অফ এগ আছে, the amount paid to the flock owner, commission to the egg station, return of empty cages, flock improvement, labor, servicing, vaccination, banding, delivery, etc. বলো এবার বলো। বলো বলো। শুনতেছ? জি ম্যাম। কস্ট অফ, আগে কি বললাম যে একটা হেচারি পার্সোনালের কি কি তোমার থাকতে হবে, সেখানে তোমার হলো সেলিং চিকস, মেল অর্ডার, মার্কেটিং, হ্যান্ডলিং, সর্টিং, কাউন্টিং, প্যাকেজিং সবই ওর মধ্যে আসে। তারপরে আসতেছে সেটা হলো হেচারি পার্সোনেল। তারপরে বললাম যে কি ফ্যাক্টরস এফেক্টিং হেচারি প্রফিট, কার উপরে ডিপেন্ড করে হেচারি প্রফিট ডিপেন্ড করতেছে, ইনফ্লুয়েন্সড বাই, ওখানে বলছি গ্রস ইনকাম এন্ড কস্ট। তারপরে হচ্ছে ইফিসিয়েন্সি ইন দা ইউজ অফ ফুয়েল, এগুলা পড়ছো যে ইলেকট্রিসিটি, ফুয়েল, লেবার, এগ, কমিউনিকেশন, এগুলা তোমার হলো একটা লোকেশন অফে হেচারি বা লোকেশন অফে কমার্শিয়াল ফার্ম যাই করো না কেন সেখানে তোমার হলো এই জিনিসগুলো থাকতে হবে। লেবারের অ্যাভেলেবিলিটি থাকতে হবে। তুমি যে ইনভেস্ট করবা, ইনভেস্টের উদ্দেশ্য কি? তোমাকে তো প্রফিটেবল হইতে হবে নাকি? প্রফিট কথাটা সব সময় মাথায় রাখবা। পোল্ট্রির সংজ্ঞার মধ্যেই পড়ে যে অবশ্যই ইট উইল বি ইকোনমিক, মনে থাকবে? অবশ্যই ইকোনমিক ভ্যালু, ইকোনমিক পয়েন্টস থেকে আমরা চিন্তা করব, এই জন্য এই কথাগুলা বলা হয়েছে। এখন বলো কস্ট অফ প্রডিউসিং বেবি চিক, এখানে কয়েকটা পয়েন্টস দেওয়া আছে তোমাকে। হোয়াট আর দ্য কস্ট অফ প্রডিউসিং বেবি চিক, দ্য কস্ট অফ এগ, এখানে বলা হয়েছে দ্য অ্যামাউন্ট পেইড টু দ্য ফ্লক ওনার, কমিশন টু দ্য এগ স্টেশন, return of empty cages, flock improvement, labor, cockerels, servicing, vaccination, handling, delivery, etc. এগুলা সবই হলো কস্ট। তুমি ডিমটা তো আর তোমার ফার্মে প্রডিউস করতেছো না। ফার্মে ডিম প্রডিউস করতে হলে তোমাকে সেটাকে কি করতে হবে? প্যারেন্ট স্টক ফার্ম তোমার থাকতে হবে, যেখান থেকে তুমি ডিম নিতে পারো, ডিম উৎপাদন করতে পারো। এটা কিন্তু আরো কস্টলি। বড় বড় ফার্ম গুলাতে আছে, যেরকম আক্তা, কাজী, প্যারাগন, এদের সবারই প্যারেন্ট স্টক আছে। তারা ওখান থেকে ডিম নেয়, ওখান থেকেই বাচ্চা ফুটায়, ওখান থেকেই তারা সাপ্লাই দেয়। আবার আরেকটা উইং আছে, সেখানে বাচ্চাও বড় করে করে ব্রয়লার হিসেবে বিক্রি করে, আবার হলো লেয়ার হিসেবেও বিক্রি করে, মানে ডিম বিক্রি করে। ঠিক আছে, মাংস আর ডিম এদের হলো একসঙ্গে বড়, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত কয়টা স্টেপ আছে সব তাদের আছে। প্যারেন্ট স্টকও আছে, ডিম নিচ্ছে, বাচ্চা তৈরি করতেছে, বাচ্চা সেল করতেছে, আবার নিজেরাও মিট এবং এগ প্রডিউস করতেছে। ঠিক আছে, আর আমরা সেই বাচ্চাগুলোই কিনে নিয়ে এসে ক্ষুদ্র ক্ষুদ্র যে খামারি আছে, মোটামুটি মিডিয়াম খামারি, তারা বাচ্চাগুলোকে কিনে সেই বাচ্চাগুলোকে বিক্রি করে। এখন তুমি যদি একটা হেচারি ফার্ম করতে চাও, তোমাকে কি কি দিকে খেয়াল রাখতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে, সেই কথাটাই তোমাকে এখানে বলা হয়েছে। আগে হলো হেচারি পার্সোনেলের কি কি জানতে হবে, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। তারপর বললো কস্ট অফ প্রডিউসিং বেবি চিক, এখানে কস্ট কি কি হতে পারে? দ্য কস্ট অফ এগ, সেটা তুমি কাছ থেকে নিতে পারো, প্যারেন্ট স্টক থেকে নিতে পারো, কোনো একটা এগ স্টেশন থেকে নিতে পারো। তারপরে হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে রিটার্ন অফ এমটি কেজেস, তুমি যে ডিমগুলা নিয়ে আসলা সেই ডিমগুলা তোমাকে দিয়ে আবার কেজ গুলা ফেরত গেল, সেটাও তো একটা কস্ট।
তারপরে হচ্ছে ফ্লক ইমপ্রুভমেন্ট, লেবার, ককরেল, তারপরে এগুলা থাকতে পারে, সেগুলোকে তোমার কি করতে হবে, এগুলাও তোমার একটা কস্টের মধ্যে আনতে হবে। সার্ভিসিং, ভ্যাকসিনেশন, ব্যান্ডিং, ডেলিভারি, এগুলাও তোমার কস্ট। তোমার যখনই হলো আমরা ইকোনমিক্যালি এটাকে প্রফিটেবল বলবো, সেটা হলো নেট প্রফিট। আমার সমস্ত খরচ বাদ দিয়ে যা কিছু হয়েছে সবকিছু বাদ দিয়ে যা থাকবে সেটি হলো তোমার নেট প্রফিট। ঠিক আছে? তারপর আসো ইনকিউবেশন এন্ড হ্যাচারি কস্ট। এর মধ্যে হলো পাওয়ার, ফুয়েল, ওয়াটার, চিক বক্সেস, প্যাড, ওয়্যার এটসেট্রা, রিপেয়ারিং বিল্ডিং, রিপেয়ারিং ইকুইপমেন্ট, সাপ্লাইজ, ফিউমিগেশন, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন, সবই হলো কস্ট। তারপরে হচ্ছে সেলিং এন্ড ডেলিভারি, কমিশন এন্ড তোমার হচ্ছে কমিশনস, তারপরে হচ্ছে ট্রাভেল, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট, অ্যাডভার্টাইজিং, প্রমোশন, ডেলিভারি এক্সপেন্সেস, এগুলা সবই হলো তোমার কস্ট। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জেনারেল, এখানেও কস্ট হলো ওনার, ম্যানেজার, ম্যানেজার যদি থাকে, অফিস স্যালারিজ, তোমার অফিস স্টাফ যদি থাকে, অফিস সাপ্লাইজ তাদেরকেও দিতে হবে, টেলিফোন, টেলিগ্রাফ, লিগাল এন্ড অ্যাকাউন্টিং, ব্যাড ডেটস, ডোনেশনস, ডিউজ এন্ড সাবস্ক্রিপশন, সবই তোমার কস্ট। চিক অ্যাডজাস্টমেন্ট, মিসসেলেনিয়াস ইন্টারেস্ট, এটা সবই হলো তোমার কস্ট। কস্ট অফ প্রডিউসিং বেবি চিক, ঠিক আছে? দ্য কস্ট অফ এগ, ইনকিউবেশন এন্ড হ্যাচারি কস্ট, সেলিং এন্ড ডেলিভারি কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জেনারেল কস্ট। তারপরে আসো এ টিপিক্যাল এক্সাম্পল অফ কস্ট অফ প্রডিউসিং বেবি চিক। এখানে একটা শক দেওয়া আছে, শকের মধ্যে আছে আইটেম, কমার্শিয়াল এগ লেইং পুলের চিক্স, পার্সেন্ট অফ টোটাল, কমার্শিয়াল স্ট্রেইট রান ব্রয়লার চিক্স, পার্সেন্ট অফ টোটাল। এখন বলো, ব্রয়লারের বেলায় বলা হয়েছে স্ট্রেইট রান, আর লেয়ারের বেলায় কিন্তু এই কথাটা লেখা নাই, কেন বলো? আছে? নোটটা কি সামনে আছে? তা তো নাই মনে হয়। আছে? না ম্যাম, নোট কিভাবে পাবো? এই নোট কিভাবে পাবো? নোট জোগাড় করতে হবে না? এটা তো বাসা থেকে নোট দেওয়ার কত প্রবলেম। কাছ থেকে নোট নিয়ে সব নোট, দিনাজপুরের গুলার তো পাওয়ার কোনো অসুবিধা নাই। জি ম্যাম, দিনাজপুর যারা আছে তারা তো পারবে, কিন্তু আমরা তো অনেক দূরে। সেইটাই, না থাকলেও কালেকশন করতে হবে, ঠিক আছে? এটা হলো ঐশীকে বলছি, ও হলো তোমাদের সঙ্গে কমিউনিকেট করবে, তোমরাও কমিউনিকেট করতে হবে। তারপরে আসো, যাই হোক, এখন স্ট্রেট লাইন বলতে ম্যাম ওই যে দুই ধরনের ফিমেল থাকে তো বলার ক্ষেত্রে, এই জন্য স্ট্রেট লাইন কথাটা লিখছি। গুড, আইদার সেক্স, এক কথাই হলো র্যান্ডম সিলেকশন, স্ট্রেট লাইন, ওখানে কোনো আলাদা করে বাছাই করা হচ্ছে না, মেল ফিমেল সব একসঙ্গে, তোমার র্যান্ডম স্যাম্পলিং যেটা বলে, সেখানে তোমার কোনো আলাদা করার প্রশ্নই আসতেছে না, ঠিক আছে? আর লেয়ারের বেলায় যেহেতু আমাদেরকে এটাকে আলাদা করা হচ্ছে, মেল ফিমেল বাচ্চা, এই জন্য আমরা বলতেছি কমার্শিয়াল এগ লেইং পুলেট অর চিক্স, পার্সেন্ট অফ টোটাল, আর কমার্শিয়াল স্ট্রেইট রান ব্রয়লার চিক্স, পার্সেন্ট অফ টোটাল। এখানে কয়েকটা পয়েন্টস দেওয়া আছে। একটা শক, এ টিপিক্যাল এক্সাম্পল অফ কস্ট অফ প্রডিউসিং বেবি চিক। এখানে আইটেম, কমার্শিয়াল এগ লেইং পুলেট চিক্স, পার্সেন্ট অফ টোটাল, তারপরে হচ্ছে কমার্শিয়াল স্ট্রেইট রান ব্রয়লার চিক্স, পার্সেন্ট অফ টোটাল। এখানে হলো এগ প্রকিউরমেন্ট তোমার হচ্ছে 1.5, তারপরে হচ্ছে কমার্শিয়াল ব্রয়লারের বেলায় হচ্ছে 1.5, আর হেচিং এগের দাম তোমার হচ্ছে লেয়ারের বেলায় হচ্ছে 58.3, ব্রয়লারের বেলায় হচ্ছে 72.8, হেচারি অপারেশন 19.8%, এটা হচ্ছে লেয়ারের বেলায়,
আর তোমার হচ্ছে কমার্শিয়াল ব্রয়লারের বেলায় 16.4, ডেলিভারি এক্সপেন্সেস লেয়ার চিকের বেলায় হচ্ছে 4.8, আর কমার্শিয়াল ব্রয়লারের বেলায় হচ্ছে 2.8। তারপরে হচ্ছে গ্রস এন্ড অ্যাক্সেসরি এক্সপেন্সেস, এটা কমার্শিয়াল লেয়ারের বেলায় হচ্ছে 7.3, আর তোমার হচ্ছে কমার্শিয়াল ব্রয়লার চিকের বেলায় হচ্ছে এটা 6.5। আর সেল এক্সপেন্স কমার্শিয়াল লেয়ারের বেলায় হচ্ছে 8.3, ব্রয়লারের বেলায় এটা নাই। টোটাল হলো 100। ঠিক আছে, এই শকটা দিবা, যখন এই প্রশ্নটা আসবে শক সহ দিতে হবে। কি বলছি, প্রশ্নটা দেখবা, প্রশ্নটা আছে, প্রশ্নটা এরকম হতে পারে যে কস্ট অফ প্রডিউসিং বেবি চিক, ব্রিফলি ডেসক্রাইব দ্য কস্ট অফ প্রডিউসিং বেবি চিক। তার সাথে হয়তো থাকতে পারে হোয়াট ইজ কোয়ালিটি চিক, হোয়াট ইজ কোয়ালিটি চিক, ব্রিফলি ডেসক্রাইব দ্য কস্ট অফ প্রডিউসিং বেবি চিক। সেখানে তোমার পয়েন্টস গুলো দিতে হবে, দ্য কস্ট অফ এক্স, এর আন্ডারে যে কটা পয়েন্ট আছে, ইনকিউবেশন এন্ড হেচারি কস্ট সবই ছোট ছোট করে দেওয়া, সেলিং এন্ড ডেলিভারি কস্ট, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জেনারেল, তারপরে এই শকটা দিবা, এ টিপিক্যাল এক্সাম্পল অফ কস্ট অফ প্রডিউসিং বেবি চিক। মনে থাকবে, যে শকটা না দিবা সে হলো নাম্বার কম পাবা। এবার হয়েছে? জি ম্যাম। তারপরে আছে ক্যালকুলেশন অফ কস্ট, দেওয়া আছে যে নাম্বার অফ চিকস টু বি সোল্ড পার উইক ডিভাইডেড বাই 7 ইন্টু তোমার হচ্ছে প্রোডাকশন অফ ব্রয়লার ফ্লক, তারপরে হচ্ছে প্রোডাকশন অফ হেড, প্রোডাকশন অফ সেটেবল এগস, প্রোডাকশন অফ সেলেবল চিকস। এখানে যে তোমার রিলেশনটা আছে, এখানে হলো যে তুমি পার উইকে কতগুলো বাচ্চা তৈরি করতেছো এবং কতগুলো বাচ্চা সেল করতেছো, এটা হলো পার উইকে, এই জন্যই 7 দিয়ে গুণ করা আছে। নাম্বার অফ চিকস টু বি সোল্ড পার উইক ডিভাইডেড বাই 7 ইন্টু প্রোডাকশন অফ ব্রয়লার ফ্লক, প্রোডাকশন অফ হেড, প্রোডাকশন অফ সেটেবল এগস, প্রোডাকশন অফ সেলেবল চিকস। মানে তুমি কতগুলো বাচ্চা সেল করতেছো, কতগুলো বাচ্চা তৈরি করতেছো, কতগুলো ডিম তুমি সেট করছিলা, কতগুলো বাচ্চা হ্যাচ হইছে এবং কতগুলো বাচ্চা তুমি সেল করতেছো, এইটার একটা রিলেশন। ঠিক আছে, তুমি বাচ্চা সোল্ড করতেছো 7 দিনে, কয়টা বাচ্চা সেল করলা, ডিভাইডেড বাই 7 দিনে কতগুলো ব্রয়লার ফ্লক তুমি তৈরি করলা, এটা লেয়ারের বেলায় হতে পারে। প্রোডাকশন অফ হ্যাচ, প্রোডাকশন অফ সেটেবল এগস, তারপরে হচ্ছে প্রোডাকশন অফ সেলেবল চিকস। এখানে তারপরে এক্সাম্পল দেওয়া আছে, তোমার হচ্ছে নাম্বার অফ চিকস টু বি সোল্ড পার উইক, মনে করো এটা হলো 20,000, probability of production of breeding flock 75%, probability of hatchability 90%, probability of settable eggs 95%, probability of settable chicks, sellable chicks, এখানে একটু ভুল আছে, sellable chicks 98%। ঠিক আছে, ওখানে হলো probability of breeding flock, number of chicks to be sold per week, probability of production of breeding flock, probability of hatchability, probability of settable eggs, probability of sellable chicks। এটা একটা ক্যালকুলেশন দেওয়া আছে। ঠিক আছে, এটা দেখতে হবে। তারপরে টেকিং অফ হেডস, যেটা সেদিন বলছিলাম, এটা কিন্তু তোমার ইসেতেও আছে, এই প্র্যাকটিক্যালেও আছে, যে আমরা ওখানে অল ইন অল আউট বলি, যে টেকিং অফ তোমার হচ্ছে আমরা ব্যাচেও এটাকে আমরা পালতে পারি, আবার হতে পারে যে তোমার হচ্ছে টেকিং অফ অল টুগেদার। ব্যাচে পারলে তোমার হলো কি হয়, যে টেকিং অফ ব্যাচ, ইট ইজ 2 টাইপস,
taking up in batches. Chicks are taking up batches. Hatched chicks are taking up batches. After batches, there are some disadvantages in this method. মানে লেবার কস্ট বেড়ে যায়, তারপরে হচ্ছে তোমার হলো ক্লিন করতে হয় যদি তুমি ব্যাচ বাই ব্যাচ নাও। আর যদি অল টুগেদার নাও তাহলে একসঙ্গেই তুমি এগুলোকে ক্লিন করতে পারতেছো, আবার একসঙ্গেই তুমি সেল করে দিতে পারছো। এটাই হলো সুবিধা। তারপর আরেকটা চ্যাপ্টার আছে প্যাকেজিং। চিক বক্স আছে, ইম্পর্টেন্ট ফিচার অফ বক্সেস, চিক বক্স প্যাড, এগুলো আছে। চিক বক্সের সাইজটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে। ওয়াটার কোয়ালিটি চিকস। এখন শুনো, এটা থেকে কি কি প্রশ্ন হতে পারে? ওয়াটার কোয়ালিটি চিকস, মেজারিং চিক কোয়ালিটি, এভালুয়েটিং কোয়ালিটি, তারপরে হেচারি পার্সোনেল, হেচারি পার্সোনেলের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, তারপরে হচ্ছে তোমার হলো ফ্যাক্টরস এফেক্টিং দা হেচারি প্রফিট, কি কি ফ্যাক্টর হেচারি প্রফিট কে এফেক্ট করে বলছি। তারপরে হচ্ছে কস্ট অফ প্রোডিউসিং বেবি চিক। শুধু এই পর্যন্ত যদি প্রশ্ন আসে তাহলে যে শক আছে শক পর্যন্ত দিবা, আর যদি আরেকটু বড় প্রশ্ন হয় তাহলে ক্যালকুলেশন পর্যন্ত দিবা। তারপরে হলো তোমার কি করতে হবে, এইটুকু হলো আলাদা আলাদা তোমার প্রশ্ন হতে পারে। অনেক সময় হলো তোমার ছোট করে দিলে সেখানে তোমার হলো শর্ট নোট হতে পারে বা প্রশ্ন হতে পারে, প্রশ্ন দেখলেই বুঝবা। এটা সাধারণত প্রশ্ন আকারেই দিয়ে থাকি, ঠিক আছে? কস্ট অফ প্রোডিউসিং বেবি চিক, এটাই সাধারণত আসে। তাহলে স্টক পর্যন্ত দিতে হবে। ক্যালকুলেশন অফ কস্ট দিতে পারলে ভালো, না দিলেও অসুবিধা নাই, ঠিক আছে? ডিপেন্ডস অন মার্কস। 5 হলে দিয়ে দিতে পারো কস্ট অফ প্রোডিউসিং বেবি চিক, তারপরে স্টক দিবা, তারপর হলো ক্যালকুলেশন দিবা, ঠিক আছে? ক্যালকুলেশন পর্যন্ত দিলেই চলবে। তারপরে টেকিং অফ ব্যাচ, শর্ট নোট হিসেবে আসে অনেক সময়, যে ব্যাচ বাই ব্যাচ পারলে কি সুবিধা অসুবিধা, আর অল টুগেদার হলে কি সুবিধা অসুবিধা। অল ইন অল আউট এগুলা প্র্যাকটিক্যালেও আছে। তারপরে চিক বক্সের স্ট্যান্ডার্ড কত বলছি বলো? 22, 18, 6। সামার হলে 22, 18, 6 থেকে 7। আর যদি ওভার সাইজ হয় তাহলে কত? 24, 20, 6। হ্যাঁ, এই গেল শেষ, ঠিক আছে? এখন অন্যদিকে যাই রে। সেটা হলো তোমাদেরকে স্যানিটেশন ডিসইনফেকশন এগুলো একটু বলছিলাম। স্যানিটেশন ডিসইনফেকশনের সংজ্ঞা এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যালেও আছে। তোমাদেরকে সেদিন ফিউমিগেশন বলছি, ফিউমিগেশন মনে আছে তো? ফিউমিগেশন কিন্তু থাকেই মোর অর লেস। তারপরে হচ্ছে এখানে স্যানিটেশন ডিসইনফেকশন। স্যানিটেশন হচ্ছে মেবি স্যানিটেশন আর ডিসইনফেকশন আমি সুন্দর সংজ্ঞা দেই, যেহেতু ওই জিনিসগুলো এখন নাই, এখন এইটাই পড়ো। স্যানিটেশন মে বি ডিফাইন্ড as the application of measures, especially those associated with waste products, pathogen and disposal with respect to promotion of sound health. আর ডিসইনফেকশন হচ্ছে কি? consists of act of destroying disease production virus, bacteria and fungi by various chemical and physical means which are normally termed as disinfectant. বুঝছো তো স্যানিটেশন ডিসইনফেক্টেন্ট? এই দাঁড়াও তো রে, তোমার শিলা মেমরি চলে গেল, ফোন দিচ্ছে। তাহলে স্যানিটেশন কি ডিসইনফেকশন কি বলো? যে এই শুনতেছো?
জি ম্যাম। স্যানিটেশন কি? স্যানিটেশন হলো ওয়েস্ট প্রোডাক্ট গুলা তুমি যে ডিসপোজ করবা, ডিসপোজালটাই হলো তোমার স্যানিটেশন। সেটা হলো ওয়েস্ট প্রোডাক্ট, প্যাথোজেন, এগুলা কিভাবে ডিসপোজ করবা সেগুলাই হলো স্যানিটেশন। আর ডিসইনফেকশন হলো যা দ্বারা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই সবগুলাকে ডিসইনফেক্টেন্ট করবা। ঠিক আছে? Sanitation may be defined as the application of measure, especially those associated with waste products, pathogen, and disposal with respect to promotion of sound health. Sound health এর জন্য ওয়েস্ট প্রোডাক্ট গুলো, প্যাথোজেন যেগুলো ডিসপোজ করবা সেটাকে বলা হচ্ছে স্যানিটেশন। আর ডিসইনফেকশন হলো ডিসইনফেক্টেন্ট, তো জানোই, যেটা দ্বারা আমরা consist of destroying disease production, virus, bacteria, and fungi by virus, chemical, and physical means, which are normally termed as disinfectant. আমি আর এটার মধ্যে বেশি যাচ্ছি না। বায়োসিকিউরিটি বলছি কিন্তু সেদিন, বায়োসিকিউরিটি থেকেও প্রশ্ন থাকে। তারপরে আসো, মনে আছে কি কি? কনসেপচুয়াল বায়োসিকিউরিটি, তারপর স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি পড়ে আসছো, অপারেশনাল বায়োসিকিউরিটি, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং বায়োসিকিউরিটি। এখানে কয়েকটা পয়েন্ট আছে, কি কি ফ্যাক্টর বায়োসিকিউরিটি কে ইনফ্লুয়েন্স করে? সাইট অফ দ্য ফার্ম, ডিজিজ অ্যাভয়েড এরিয়া মেজার, ওয়েস্ট ডিসপোজাল, পিপল, ভেহিকলস, hygienic measure, birds, cleaning and disinfection, water, feeds. General method হলো হেচারি লোকেশন এন্ড ডিজিজ প্রিভেনশন। তার মধ্যে আছে যেমন ফিউমিগেশন, চিজক্লথ মেথড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড, ফিউমিগেশন এন্ড চিক হেলথ, স্ট্রঙ্গার ফিউমিগেশন সামটাইমস নিডেড। তারপরে হচ্ছে মেজার্স টু বি টেকেন ইন ইচ অ্যাকশন ডিউরিং হেচারি অপারেশন, হাইজেনিক এন্ড স্যানিটারি মেজার ইন দা হেচারি। একটা আমি বলছি, বড় প্রশ্ন হতে পারে, এর আগের দিন ক্লাসে বলছি, একদম প্রথম ক্লাসে। তারপর হচ্ছে মেজার্স টু বি টেকেন ইন ইচ অ্যাকশন ডিউরিং হেচারি অপারেশন। ঠিক আছে? মেজার্স টু বি টেকেন ইন ইচ অ্যাকশন ডিউরিং হেচারি অপারেশন। তারপরে আসছে দ্য নেক্সট বক্স এন্ড এগ কালেকশন, স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট। নোটগুলা পেলেই বুঝবা। ইনকিউবেশন এন্ড হেচারি, আদার হেচারি অপারেশন। এগ কালেকশন, এগ ট্রান্সপোর্ট, চিক ডেলিভারি। তারপর হচ্ছে কনক্লুশন। এটা হলো সাধারণত প্রথম দিন আমি ক্লাসে বলছিলাম যে এটা যদি আরেকটা নোট আছে, ঐশী কই আসো, যারা যারা নোট পেয়েছো তাদের উদ্দেশ্যে বলতেছি, যখন এইটা তোমার হলো একটা বড় প্রশ্ন হয়, তখন একটা বই হেচারি অপারেশন এন্ড ম্যানেজমেন্ট, এটার নোটটা দেওয়া আছে। এটা থেকে সাধারণত দেওয়া হয়, বলছিলাম না যে শুধু 2টা পর্যন্ত লিখলে হবে, চিজক্লথ মেথড আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড। মনে আছে প্রথম দিনের ক্লাসটা? সেই দিনও কিন্তু অনেকগুলো বলছিলাম। জি ম্যাম। একটা বলছিলাম হেচারি স্যানিটারি প্র্যাকটিসেস, ওটার মধ্যে জেনারেল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ইউজ অফ কেমিক্যাল ডিসইনফেক্টেন্টস, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডস, তারপরে হচ্ছে তোমার ওইটার মধ্যে বলছিলাম যে তোমার ফেনোলিক কম্পাউন্ডস, ওটা হলো ওই যে তোমার ফর্মালডিহাইড, এ পর্যন্ত লিখলেই হবে। এটা তোমাদের প্রথম দিন ক্লাসে বলছিলাম। আর তোমার যদি এরকম ছোট ছোট যদি কিছু প্রশ্ন আসে, তাইলে হলো এটা আমরা পুরাটা দেই না, পুরাটা দিলে হলো তোমরা লিখতে পারবে না, যেহেতু তোমাদের
1 ক্রেডিটের। এটা হচ্ছে যে সব অনেক সময় আমরা এইভাবে দিয়ে থাকি যে যেমন হাইজেনিক এন্ড স্যানিটারি মেজার ইন দা হেচারি, এখানে একটা পয়েন্টস দিয়ে দিলাম, মেজার্স টু বি টেকেন ইন ইচ অ্যাকশন ডিউরিং হেচারি অপারেশন। এখানে কয়েকটা পয়েন্টস আছে, এই কয়েকটা পয়েন্টস লিখলেই হবে শর্ট নোট হিসেবে যদি আসে, ঠিক আছে? এখানে 8টা পয়েন্টস আছে। আবার দা নেক্সট বক্স এন্ড এগ কালেকশন এর মধ্যে আছে, এটা হলো একটা বড় প্রশ্ন যে হাইজিন এন্ড স্যানিটারি মেজার ইন দা হেচারি। এখানে কয়েকটা পয়েন্টস আছে এ বি সি করে দেওয়া। এ হলো মেজার্স টু বি টেকেন ইন ইচ অ্যাকশন ডিউরিং হেচারি অপারেশন, এখানে 8টা পয়েন্ট আছে। দা নেক্সট বক্স এন্ড এগ কালেকশন, এখানেও কয়েকটা পয়েন্ট আছে। এগ স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট, তারপরে হচ্ছে ইনকিউবেশন এন্ড হেচারি, আদার হেচারি অপারেশন, ঠিক আছে? এইভাবে দেওয়া আছে, দেখলেই বুঝবা এগুলো। তারপর আরেকটা জিনিস একটুখানি বলতে চাই, সেদিন হলো কি ডিজিজ করানো হয়েছিল তো নাকি? ডিজিজ তো মনে আছে? কি আওয়াজ নাই কেন? জি ম্যাম। ওইটারই সঙ্গেও ওই নোটটাই আছে, ওই যে যেটা বললাম স্যানিটারি মেজার। তারপরে আসো স্যানিটারি মেজার যেটা বলছিলাম, সেখানে কি কি বললাম যে হাইজিনিক এন্ড স্যানিটারি মেজার্স ইন দা হেচারি, এখানে হলো মেজার্স টু বি টেকেন ইন ইচ অ্যাকশন ডিউরিং হেচারি অপারেশন। তারপরে হচ্ছে তোমার মানে এগুলা হলো এ বি সি করে দেওয়া আছে। যেমন বিতে হলো দা নেক্সট বক্স এন্ড এগ কালেকশন, কিভাবে তুমি করবা, এগ স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট, ইনকিউবেশন এন্ড হেচারি, তারপরে হচ্ছে তোমার আদার হেচারি অপারেশন। তারপরে আসো ডিসকোয়ালিফিকেশন অফ হেচিং এগস। এটাতেও হয় কি তোমার অনেক সময় অনেক প্রশ্ন দেখবা যে আগে এরকম ছোট ছোট করে আমরা দিয়ে দিলাম যে তোমার হলো 2 বা 2.5 এরকম, যে শর্ট নোটের মধ্যে যে ডিসকোয়ালিফিকেশন অফ হেচিং এগস, এখানে তোমার হলো কয়েকটা পয়েন্টস আছে, যেমন কি কি ডিসকোয়ালিফিকেশন হতে পারে। ইনফার্টাইল, এক্স ফ্রম হেভি ইয়ং ব্রিডার, eggs from heavy young breeder, size of egg, shape of egg, shell structure, shell color, egg of egg, double yolk, watery albumin, eggs with blood, egg within an egg, blood spot, meat spot, এগুলা হলো তোমার ডিসকোয়ালিফিকেশন। ডিসকোয়ালিফিকেশন অফ হেচিং এগ, খাওয়ার বেলা এগুলা কিছুই দরকার নাই, যখনই হেচিং এগ হবে তখন এই জিনিসগুলো কনসিডার করতে হবে। রটেন এগ হইতে পারে, এগ উইথ ফরেন ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে ক্র্যাকড শেল, সয়েলড এগ, ব্লাড স্টেইন অন এগ, এগ লেইং অন দা ফ্লোর, এই জিনিসগুলো তোমার হলো খেয়াল করতে হবে। এটা হলো ডিসকোয়ালিফিকেশন অফ হেচিং এগ, ঠিক আছে? আমরা কিন্তু সিলেকশন এন্ড কেয়ার অফ হেচিং এগ যখন বলছি তখনও বলছি যে তোমার শুধু হোয়াইট শেল এগ যদি হয় সেটা একদম ক্লিয়ার হোয়াইট হতে হবে, সেখানে কোনো স্পটেড হওয়া চলবে না। আবার ব্রাউন শেল এগ যদি হয় সেটা একদম পিওর ব্রাউন হবে, সেখানে কোনো স্পট থাকা চলবে না, ঠিক আছে? সয়েলড এগ হতে পারবে না। তারপরে হচ্ছে এগের যদি কোনো ডিফর্মিটি থাকে শেপের, সেটা হতে পারবে না। ডাবল ইয়ক হইতে পারবে না। তারপরে হচ্ছে তোমার ফ্লোরে যদি এগ লেইং করে তাহলে অনেক কিছু লেগে যেতে পারে, সেটা হতে পারবে না। ব্লাড স্টেইন অন এগ, যদি ব্লাড লেগে থাকে, ঠিক আছে? এগুলা হলো তার ডিফর্মিটি, এগুলা হলো এই পয়েন্টস গুলো হলো ডিসকোয়ালিফিকেশন অফ হেচিং এগ, ঠিক আছে? আরো কিছু জানার আছে কিনা বলো? এই যা যা বলছি সব লিখে রাখো, কিন্তু যা যা পড়ানো হয়েছে। জি ম্যাম। সব কিন্তু এগুলো নোট করে রাখবা যে কি কি ক্লাস নিলাম, কি কি পড়ানো হয়েছে, মনে থাকবে? জি ম্যাম, মনে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, আর কোনো প্রশ্ন থাকলে বলো। এরপরে একটা ক্লাস নিব, সেটা হলো এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, বাস ক্লাস শেষ।
জি ম্যাম, শেষ করে দেন, কার প্রশ্ন নেই। হ্যাঁ, জি ম্যাম, এগুলো তো মোটামুটি সহজই, কার প্রশ্ন নেই, শেষ করে দেন। গুড, ভেরি গুড। তাহলে আজকের মতো এখানেই শেষ, আর নেক্সট ক্লাসে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বলবো, বাস তারপর শেষ, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট পড়াইলে কি পুরো কোর্স শেষ হয়ে যাবে আমাদের? হ্যাঁ থিওরি? হ্যাঁ, পুরা থিওরি শেষ। যা যা বলছি এগুলোই আগে পড়ো না, কি কি হয়েছে বলো। এখন তো ওইটাই বলতে পারবো না। জি ম্যাম, অর্ধেক মনে আছে। বলো, বলছিলাম যে হেচারি ডেফিনেশন কি, জি ক্লাসিফিকেশন অফ ম্যাম। কি, এগ প্রোডাকশন ইনসাইড দ্য বডি অফ দ্য হেন, তারপর হচ্ছে লোকেশন অফ এ কমার্শিয়াল হেচারি, হ্যাচারি। তারপরে হচ্ছে সিলেকশন এন্ড কেয়ার অফ হেচিং এগ, জি তারপরে ম্যাম। হেচারি ডিজাইন, তারপরে ডিসইনফেক্টেন্ট। এগ, অনেক কিছু বলা হয়েছে, ফার্টিলিটি, হেচাবিলিটি, তারপর বলো আরো, তারপরে কি ব্রুডি ইয়েও বলছিলাম, ইনকিউবেশন, ন্যাচারাল ইনকিউবেশন, আর্টিফিশিয়াল ইনকিউবেশন। তোমাদের কিন্তু একটা আছে ন্যাচারাল ইনকিউবেশন বাই ব্রুডি হেন, ঠিক আছে? ওটাও পড়তে হবে, ন্যাচারাল ইনকিউবেশন বাই ব্রুডি হেন। তারপরে ফিউমিগেশন, স্যানিটেশন, ডিসইনফেকশন, তারপরে হচ্ছে স্যানিটারি মেজার, তারপর হচ্ছে বায়োসিকিউরিটি, তারপর কি বলো, এখন হলো পলিটিক্স, তারপর হচ্ছে ডিজিজ, ডিসকোয়ালিফিকেশন অফ হেচিং এগ, মনে আছে? খালি মনে রাখবা, টুকে রাখো না তোমরা যে কি কি বলতেছি, অ্যাটলিস্ট তো টুকে রাখবা। জি ম্যাম, টুকে রাখি তো। ক্লাসে যেরকম ক্লাস নিলে আমরা টুকে রাখি না যে কি বলতেছে, ওরকমই তো ব্যাপারটা। জি ম্যাম, আপনি যে প্রশ্নগুলো বলছেন ওগুলা বেশি টুকে রাখছি। গুড, যে প্রশ্ন কোনগুলো আসে নাকি? হ্যাঁ, জি ম্যাম। ফ্যাক্টরস এফেক্টিং ফার্টিলিটি, হেচাবিলিটি, এটাও কিন্তু আসবে রে, আসে, সাধারণত আসে। এখন তোমাদের যে ক্লাসটা নিব সেটা হলো এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওইটা নিয়ে শেষ করে দিব একটুখানি, এরপরেই ওইটা শেষ করে দিব। আর একটা ক্লাস নিব, আর মাইক্রোবায়োলজি আর নিচ্ছি না। মাইক্রোবায়োলজি সব বলা হয়েছে, তোমাদের 1 ক্রেডিটের সিলেবাস এবং ওইভাবেই আমাকে দেওয়া আছে। আর ওই যে ইয়েটা পড়ে নিবা, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, লগ ফেজ, ল্যাগ ফেজ, তারপরে স্টেশনারি ফেজ, ওগুলা জানো, পড়ে জি ম্যাম, নিবা। ওটা জেনারেল মাইক্রোবায়োলজি পড়াইছে। হ্যাঁ, মাইক্রোবায়োলজিতে কি কি পড়ছি জাস্ট এটা একটু বলে দিলে সুবিধা হতো, আমি একটা ক্লাস মিস করছি তো। এখন আবার মাইক্রোবায়োলজি বলি না, জেনে নিও জেনে নিও, মাইক্রোবায়োলজিতে কি কি বলছি বলা আছে, তো বলা আছে না কি কি পড়ছি? জি ম্যাম। আরে ছাত্র না মনে রাখবে, মাস্টারের কি আর এত ই থাকে? তোমরা হইছো ইয়াং এনার্জেটিক। জি ম্যাম, বাসায় বসে থেকে থেকে এনার্জি শেষ হয়ে গেছে। একজনে আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ দাও, কি কি? মাইক্রোবায়োলজি প্রশ্ন সামনে আছে, বলো কি কি বলছি, মনে আছে? বলো। ওরে ছাত্র রে, খালি ঘুরে বেড়াইলে হবে, আমি তো বলে দিচ্ছি, বলো কি কি পড়ানো হয়েছিল মাইক্রোবায়োলজি? নেক্সট ক্লাসে বলবা, খাতা সামনে নিয়ে আসছো না, খাতা দেখে দেখে বলবা কি কি বলছি, ঠিক আছে? আরেকটা টাচ দিছিলাম তোমাদের, সেটাও তো বলতে পারবা না, বলছিলাম না যে প্রত্যেকটা ব্রিড থেকে নাম বলবা।
প্রত্যেকটা ব্রিডের অ্যাটলিস্ট হলো 3টা করে ব্রিডের নাম বলবা। মনে আছে? মনে তো নাই, আছে কি না? তোমাদের প্রশ্ন নিয়ে বসে আছি, প্রশ্নও করতে হবে। বলো বলো, কি বলেন? কিচ্ছু মাথায় নাই, কিচ্ছু মনে নাই। বলবা নেক্সট ক্লাসে, বলবা আমাকে, খাতা দেখে বলবা। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে তোমাদের? ঠিক আছে বলো। জি ম্যাম, আজকে শেষ করে দেন, অনেকক্ষণ থেকে ক্লাস করতেছি। হ্যাঁ ম্যাম অনেকক্ষণ থেকে ক্লাস হইতেছে। হ্যাঁ আজকে শেষ। তোমাদের ডেইরি মাইক্রোবায়োলজিতে ছিল কি ছিল? মাইক্রোবায়োলজি ডেফিনেশন ছিল, ডেইরি মাইক্রোবায়োলজি, মাইক্রো অর্গানিজমস, ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমস, তারপরে কি ছিল? ইম্পর্টেন্স অফ ডেইরি মাইক্রোবায়োলজি, তারপরে কি ছিল? কলিফর্ম, আর কি ছিল? ইম্পর্টেন্স অফ ডেইরি মাইক্রোবায়োলজি, তারপরে হচ্ছে কলিফর্মের উপরে বলা হয়েছে। এগুলা কিন্তু শর্ট নোট থাকে। তারপর আর কি বলো? বলো না দেখি, মাথার মধ্যে তো এখন কিচ্ছু নাই মনে হচ্ছে। মাইক্রোঅর্গানিজম, কেমিক্যাল মেথড। হ্যাঁ এগুলা সবগুলোই পড়বা, কারণ সিলেবাস খুবই ছোট। সিলেবাস 1 ক্রেডিট, তার মধ্যে হলো যে ডেইরি মাইক্রোবায়োলজি কি বলছি যে ইসে তোমাদের ডেইরি টিচাররা নাই, তারাও এরকমই পড়াইছে। আমাকে যে সিলেবাস দিয়ে গেছে সেটাই আমরা ফলো করতেছি কয় বছর থেকে। ডেইরি মাইক্রোবায়োলজি ডেফিনেশন, মাইক্রোবায়োলজি ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া, সোমাটিক সেল, এগুলো বলছি, ঠিক আছে? ওইটা পুরাটাই পড়বা। তারপরে হচ্ছে মেথড অফ কন্ট্রোলিং গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমস, microbial growth, the concept of microenvironment, water relationship, nutrient requirements, pH, oxidation reduction potential, oxygen relationship, এগুলা হলো তোমার, এগুলোর ভিতরে পয়েন্টস গুলো আমি বলতেছি। তারপরে destruction of microorganisms by physical and chemical agents, associative action, physical reaction or microbial effects in milk and milk products, এই তো কোয়াগুলেশন, গ্যাসিডিফেক্ট, প্রোটিওলাইটিক, যেটা নেক্সট ক্লাসে হলো। এগুলোই ঠিক আছে, এই ক্লাসগুলো দেখবা, ক্লাসগুলো নোট নিলেই হবে, তাইলে পেয়ে যাবা। আর আমি বলছি তোমাদের শুধু পড়তে যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, ঠিক আছে? এইটাই। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, নেক্সট ক্লাসে শেষ করে দিব। জি ম্যাম। তো ভালো থাকো সবাই। হ্যাঁ জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমরাও ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।